ঢাকা এমন একটা জায়গা যেখানে আপনার 5 মিনিটের রাস্তা পার হতে লাগবে আধা ঘন্টা, আর আধা ঘন্টার রাস্তা পার হতে সময় লাগবে 3 ঘন্টা। তাও 3 ঘন্টায় আপনি যেতে পারবেন কি না তার কোনো গ্যারান্টি নেই। আরে ভাই, এখন আমি বর্তমানে অবস্থান করছি খিলক্ষেত ফ্লাইওভারে। তো নর্মালি এয়ারপোর্ট থেকে এই জায়গা পর্যন্ত আসতে সময় লাগে প্রায় 10 মিনিট, কিন্তু আজকে রাস্তা এত ফাঁকা কেন আসলে বোঝা যাচ্ছে না। ফ্লাইওভারটাও আজকে অনেকটাই ফাঁকা। যারা এই দিকটাতে মূলত চলাচল করেন তারা আসলে জানেন যে এই রাস্তাগুলো আসলে নর্মাল সময়ে কতটা ভিড় থাকে। আজকে কোনো ধরনের ভিড় ছাড়াই আমি ফ্লাইওভারটা পার হয়ে গেলাম। ঘড়িতে সময় 4:58। তো বেশ ঠান্ডা পড়ে গেছে। আসলে শীতের শুরুটা এরকমই বোধহয় হয়। শীতের শুরু বলা যাবে না, শীত অলরেডি শুরু হয়ে গেছে। আর বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে এখানে, যেহেতু আশেপাশে বাড়িঘর কম, মানুষজনের চলাফেরা কম, তাই এখানকার বাতাসটাও বেশ ঠান্ডা। অর্থাৎ শীত আপনাকে ফিল করতে হলে চলে আসতে হবে এই 300 ফিটে। অলরেডি অনেক মানুষ এখানে আড্ডা দিচ্ছে। প্রতিদিনই প্রচুর মানুষ এখানে আসে আড্ডা দেওয়ার জন্য। তা আমি মূলত যাচ্ছি একটা কাজে পূর্বাচল 2 নম্বর সেক্টরে। তো ভাবলাম যেতে যেতে আপনাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করি। আমি এখন বর্তমানে যে এলাকাতে অবস্থান করছি এই এলাকার নাম হলো মস্তুল। এখানে আপনি বেশ কয়েকটা ব্রিজ পাবেন। আমি এখন যাব 4 নম্বর ব্রিজে। তবে একটা মজার ব্যাপার হলো 300 ফিটে যারাই আসে, সেটা বাইক নিয়ে আসুক বা প্রাইভেট কার, এখানে আসলেই মনে হয় একটু টানাটানি করি, কেননা এখানে রাস্তাটা আসলে এতটাই সুন্দর আপনার মনে হবে একটু স্পিডিং করি। তো যেহেতু ঠান্ডা এখন বেশ অনেকটাই পড়ে গেছে, বেশি জোরে বাইক চালানো যায় না, তাহলে ঠান্ডাটা একটু বেশি লাগে। তাই এই সময়টাতে একটু আস্তে আস্তে রাইড করাটাই ভালো। আমি কথা বলতে বলতে অনেক দূর চলে এসেছি। আমি কি চাইনিজ ফ্যাক্টরিটা পেছনে ফেলে এসেছি কিনা বুঝতে পারছি না। সোজা, জি জি, 4 নাম্বার ব্রিজ আর কি, আরো সামনে। হ্যাঁ, এই যে রাস্তার পাশেই চাইনিজ ফ্যাক্টরি। হ্যাঁ হ্যাঁ, চাইনিজদের। 2000 years later. আসলে মাঝে মধ্যে পরিচিত রাস্তাও যখন ভুলে যাই তখন এরকম স্থানীয়দের সহযোগিতা নিতে হয়। এই ভাই কি করতেছে এখানে? উপরের রাস্তাগুলো এত সুন্দর, কিন্তু নিচের রাস্তাগুলোর এই অবস্থা কেন সেটা আসলে ভাবার বিষয়। হ্যাঁ, ফাইনালি কাজ শেষ করে আমি এখন বাসার পথে যাচ্ছি। সময় ঘড়িতে 7:17। আসলে আমার কাজ ছিল নতুন বাজার বেড়াইত জায়গাটার নাম। পরিশেষে একটা কথাই বলতে হয় যে ঢাকা শহরে চলার মতো যার ধৈর্য আছে সে পৃথিবীর যে কোনো জায়গায় গিয়ে একদম স্বাচ্ছন্দ্যে চলতে পারবে। ঢাকার ধুলাবালি, যানজট এসবের পরে যে আসলে ঢাকা শহরে সার্ভাইভ করতে পারবে সে পৃথিবীর যে কোনো জায়গায় সার্ভাইভ করতে পারবে। ঢাকা এমন একটা জায়গা যেখানে আপনার 5 মিনিটের রাস্তা পার হতে লাগবে আধা ঘন্টা, আর আধা ঘন্টার রাস্তা পার হতে সময় লাগবে 3 ঘন্টা। তাও 3 ঘন্টায় আপনি যেতে পারবেন কি না তার কোনো গ্যারান্টি নেই। আরে ভাই, আর আপনি যখন বড় রাস্তার জ্যাম অ্যাভয়েড করার জন্য ছোট রাস্তাগুলো দিয়ে ঢুকবেন, ঢুকে অবাক হয়ে যাবেন যে সেই ছোট রাস্তায় তার থেকে আরো বেশি জ্যাম। অর্থাৎ কোনো রাস্তায় এখন আর বাকি নেই যেখানে আসলে মানুষের চলাফেরা নাই। সবগুলো রাস্তায় আসলে মানুষের কারণে খুব বেশি জ্যাম হয়ে থাকে। অর্থাৎ আপনি একটা রাস্তা অ্যাভয়েড করে অন্য একটা রাস্তা দিয়ে ঢুকবেন, সেই উপায়ও নাই। আপনি দেখবেন যে সেখানেও একটা জ্যাম লেগে আছে। তো আমি আসলে মেইন রোডটা অ্যাভয়েড করে এই রাস্তা দিয়ে ঢুকি, ঢোকার পরেও আমার নিস্তার নাই। আমাকে এই রোডে ঢোকার পরেও সেই একই জ্যামে পড়তে হয়। এই ভাই আস্তে, এই যানজটের নগরী ছেড়ে কখন যে বের হব, কি একটা অবস্থা। আমার বাসা থেকে যে জায়গাটাতে কাজ ছিল সেখানে যেতে আমার সর্বোচ্চ সময় লাগার কথা 15 মিনিট, কিন্তু যানজটের কারণে আমার যেতে আসতে সময় লাগে অলমোস্ট 2 ঘন্টা। তা আসলে যারা এই শহরে থাকেন তারা ভালো রিলেট করতে পারবেন যে বাইরে বের হলে এই জ্যামের জন্য কতটা সাফার করতে হয়। একে তো রাস্তা সরু, তার মধ্যে রাস্তার পাশে সবজিওয়ালা, বাদামওয়ালা ওরা বসে আরও রাস্তাটা ছোট করে দেয়।
বাহ, বাইকে 3 জন বসছে কিন্তু কারো কোনো হেলমেট নাই। পুরাই চিল রাইড। সেই ভাই সেই। আমরা যখন হাই স্কুলে পড়তাম আমাদেরও এমন সাইকেল থাকতো, তো আমরা একটা সাইকেলে 3 জনে উঠেছি। আমরা সাইকেল দিয়ে বিভিন্ন জায়গায় যেতাম। আমরা যে বয়সে সাইকেল চালিয়েছি ওরা এই বয়সে বাইক চালায়। বলতে বলতে আমি উঠে গেলাম হাইওয়েতে। আমাকে সামনে গিয়ে ঘুরে ইউটার্ন নিয়ে আসতে হবে। ইউটার্নের জন্য আমাকে প্রায় আরো আধা কিলো 1 কিলো ঘুরতে হবে। রাস্তাটা খুবই রিস্কি, কেননা এই রোডে গাড়িগুলো সব সময় 80-90 স্পিডে চলে। একটা ছোট ভুল করলেই আপনাকে পেছন থেকে আরেকটা গাড়ি এসে লাগিয়ে দিবে। বনানী সৈনিক ক্লাবের পর থেকে সামনে খিলক্ষেত পর্যন্ত এই রাস্তাটা এতটাই ফাঁকা আর এতটাই সুন্দর যে সব সময় এই রোডের গাড়িগুলো 90, 80, 100 স্পিডে চলে। আসলে রাস্তা ফাঁকা থাকলে আপনারও ইচ্ছা হবে যে একটু জোরে টানাটানি করার জন্য, সবাই আসলে তাই করে। এজন্য এই রাস্তা দিয়ে চলার সময় খুবই সাবধান থাকতে হয়। অর্থাৎ আপনি ইন্ডিকেটর ছাড়া একটু 19-20 করলেই আপনাকে পেছন থেকে আরেকটা গাড়ি এসে মেরে দিবে। আমি নিচে দিয়ে যাচ্ছি, বামের ফ্লাইওভারটা দিয়ে পুরিল চৌরাস্তায় পৌঁছানো যায়। প্রচণ্ড ঠান্ডা। আমার বাইকের স্পিড এভারেজ 60-তে চালাচ্ছি, তবুও বাতাসে যে ঠান্ডা ধাক্কাটা লাগতেছে তাতে বেশ বোঝাই যাচ্ছে যে আসলে কতটা ঠান্ডা পড়েছে। ঢাকায় বাইক থাকার একটা সবচেয়ে বড় সুবিধা হলো আপনি যে কোনো সময় রাস্তায় যত জ্যামই থাকুক আপনি চিপা চাপা দিয়ে ঠিকই বের হয়ে যেতে পারবেন। আপনি কোটি টাকা দিয়ে একটা গাড়ি কিনলেও রাস্তায় বের হয়ে যখন জ্যামে পড়বেন আপনার সময় নষ্ট হবেই। কিন্তু আপনার একটা বাইক থাকলে অথবা আপনি একটা পাঠাও অথবা উবারে একটা বাইক কল করলে আপনি ঠিকই চিপা চাপা দিয়ে বের হয়ে যেতে পারবেন। আমরা এখন পার হচ্ছি এয়ারপোর্টের 3rd টার্মিনাল। এই টার্মিনালটা পার হলেই সামনে এয়ারপোর্ট। আরেকটু হলেই লাগিয়ে দিছিল। সেই ভাই সেই ব্রেকিং। আমাকে বামের লেন ঢুকতে হবে। ঢাকায় বামের লেনটা হচ্ছে বাইকারদের জন্য। আমিও বামের লেনে মাথাটা ঢুকিয়ে দিলাম। রাস্তায় যত জ্যামই থাক একদম বামের বাইকারদের লেন সবসময় ফাঁকা থাকে, আপনি এখান দিয়ে বের হয়ে যেতে পারবেন। আমি এখন ও ভাই এত জ্যাম কেন সামনে? ভাই এত জ্যাম কেন? ইমার্জেন্সি লেনে যদি এত জ্যাম থাকে তাহলে মানুষ কোথায় যাবে? চিপা দিয়ে ঢুকে যাই, ব্যাস। এবার আমার কাজ আস্তে আস্তে সামনে আগাতে থাকা। এবার সামনে আস্তে আস্তে এগিয়ে যেতে হবে। বামের লেন অলরেডি ধরে নিয়েছি। জুলাই আন্দোলনের এই দেয়ালের লেখাগুলো এখানে স্পষ্ট। পুরো দেয়াল জুড়ে শুধু চিত্র অঙ্কন। এই চিপা দিয়ে ঢুকে যেতে হবে। আরেকটু লুকিং গ্লাসটা ব্যাস। জ্যাম ঠেলে চলে আসলাম সরাসরি বাসার খুব কাছাকাছি। পেছনের জ্যামটা আপনাদেরকে আর দেখাইনি, কেননা জ্যামের মধ্যে থাকতে কারোই ভালো লাগে না, জ্যাম দেখতেও ভালো লাগে না। এখন সিভিল এভিয়েশনের মধ্য দিয়ে চলে যাব সোজা কাওলা বাজারে। সেখানে গিয়ে একটু নাস্তা করতে হবে। আসলে সেই বিকালে বেরিয়েছিলাম, তাই খুব ক্ষুধা লাগছে। হালকা পাতলা কিছু নাস্তা করব, তারপর সেখান থেকে বাসায় যাব। সন্ধ্যার সময় আসলে এই জায়গাটা বেশ জমে ওঠে, মানুষ আড্ডা দিতে আসে। এখানে পাশাপাশি 2টো রেস্টুরেন্টও আছে, এখানে বসে আপনারা ভাজা পোড়া খেতে পারবেন। আমি মূলত সবসময় ভাই ভাই হোটেলে এখান থেকেই মাঝে মধ্যে নাস্তা করি। এখানে গরম গরম অনেক কিছুই পাওয়া যায় সন্ধ্যার সময়। একটু বাইকটা পার্ক করি, এখানে পার্ক করে এখানে একটু নাস্তাটা করে ফেলি। ভাই গরম পুরি আছে? গরম পুরি আছে? পুরি গরম? হ্যাঁ দেন। পুরি খাই, পুরি।
ভাই দুইটা পুরি, দুইটা পুরি। তো হালকার উপরে আসলে একদম নাস্তা করে ফেললাম মাত্র 20 টাকায়, সন্ধ্যার নাস্তা। কিন্তু চা খেতে হবে, সন্ধ্যা হলে চায়ের একটা পিনিক ওঠে, আর চা ছাড়া আসলে নাস্তা করাটাই কমপ্লিট হয় না। চা খেতে হবে এখন ভালো। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের কাওলাতে ভালো কোনো চা পাওয়া যায় না। যে চা ওগুলো পাওয়া যায় ওগুলোর টেস্ট একদমই ভালো লাগে না। এখানে টং দোকানে চা পাওয়া যায় কিন্তু এগুলোর টেস্ট আসলে খুব একটা ভালো লাগে না। আমার কথা হলো আমি চা সারাদিনে 1 কাপ খাবো, সেই চাটা ভালো হতে হবে। চা ভালো না হলে আসলে চা খেয়ে কোনো পিনিক পাওয়া যায় না। তো আসলে ভালো চার খোঁজ করতেই হয়। তবে এই এলাকাটা খুব সুন্দর, আমি প্রায় সময় এখানে বিকালে আসি। এখানের পরিবেশটা খুবই সুন্দর, নিরিবিলি থাকে, আর আড্ডা দেওয়ার জন্য আসলে একদম পারফেক্ট একটা জায়গা। কি একটা বিচ্ছিরি অবস্থা, এই জায়গাটা সবসময় এমন জ্যাম লেগে থাকে। এটা হলো কাওলা বাজার, এখানে রাস্তাগুলো একটু সরু হওয়ার কারণে সবসময় এখানে জ্যাম লেগেই থাকে। তো এই ভিডিওটা এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা ভিডিওতে লাইক দিবেন, আর আপনি যদি এরকম আরও ভিডিও দেখতে আগ্রহী হন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং, স্টে উইথ ট্রাভেল এক্স বাংলাদেশ।